ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। গতকাল ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটা বড় ঘটনা অঘটন ঘটতে পারতো, কিন্তু হতে হতে থেকে গিয়েছে। তোমরা জানো, রাজনৈতিক যে সিদ্ধান্ত সেগুলো আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। বিশেষ করে আমরা বিহারের পলিটিক্স যদি দেখি, আমরা যারা টিআরই ফোরের জন্য প্রস্তুতি নিচ্ছি, সেইখানেও কিন্তু আনসার্টেনিটি চলে আসতে পারে। তো কি ঘটেছে এবং টিআরই ফোরে কি ইম্প্যাক্ট পড়বে বা পড়তে পারে, এবং মানে এই ধরনের কিছু হতে পারে কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু তোমাদের আমি একটু মানে কথা বলবো, বিহারের পলিটিক্স নিয়ে বিশেষ করে। এবং তোমরা যদি আমাকে ফলো করে থাকো, নিশ্চয়ই দেখবে সম্রাট চৌধুরী যখন টুইট করেছিল টিআরই ফোর নিয়ে ৮০,০০০-এর প্লাস ভ্যাকান্সি আসছে, তখনই আমি কিন্তু তোমাদের ইঙ্গিত দিয়েছিলাম এইটা কিন্তু একটা পলিটিক্যাল ক্রাইসিস তৈরি করতে পারে। কে ক্ষমতায় থাকবে এবং নীতিশ কুমারের যে পার্টি, সেইটা কিভাবে এই ঘটনাটাকে নেবে। আমি একটু বুঝিয়ে বলি। তোমরা যারা বিহারের পলিটিক্স বা ভারতবর্ষের রাজনীতিকে খুব গভীরভাবে ফলো করো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মিডিয়া অনেকটা ম্যানেজ দেওয়ার চেষ্টা করছে। কারণ জানো, বেশিরভাগ বড় বড় মিডিয়া হাউসগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকারের অনেকটা মানে কি বলবো কাছের। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ঘটনাটা কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক বা খুব ক্লোজলি ফলো করে পলিটিক্সটাকে, তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছে। তো এই দেখো এইখানে কি হচ্ছে, এই যে বিহারে যে নিয়োগের মানে ছড়াছড়ি, লক্ষ লক্ষ নিয়োগ হচ্ছে, তার একটা বড় কারণ হচ্ছে নীতিশ কুমারের রাজনৈতিক ভবিষ্যৎ আর খুব বেশি হলে ৫-৭ বছর চলবে। এবং সেই জন্য শেষবার যাওয়ার আগে কিন্তু এই নির্ণয়টা তিনি করে যাচ্ছেন যে বিহারে একটা ছাপ রেখে যাবেন। এবং যেহেতু তোমরা জানো যে কেন্দ্রীয় সরকারের একটা মানে অংশ তারা, তো সেক্ষেত্রে কেন্দ্রের কিন্তু অগাধ সাপোর্ট রয়েছে, টাকা পয়সার কোনো অভাব নেই, সেই জন্য এটা করতে পারছে। তো এই যে বিহারের পলিটিক্স এবং এই টিআরই 4-5 আদৌ হবে কিনা, সেইটা কিন্তু এই পলিটিক্যাল যে সিচুয়েশন হবে তার উপর নির্ভর করবে। তোমরা জানো যে সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের যে এনডিএ সরকার, মোদি সরকার দুবার পরপর মেজরিটি নিয়ে এসছে, তৃতীয়বার যখন সরকার গড়ছে, তখন কিন্তু তোমরা জানো যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অর্থাৎ এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এটা কিন্তু কোয়ালিশন গভর্নমেন্ট, মানে জোট সরকার। বিজেপির একক ক্ষমতায় তোমরা জানো যে সরকার গঠন করতে পারেনি। ভারতবর্ষের মানে যদি কেন্দ্রীয় সরকার কেউ ক্ষমতায় আসতে চায়, তাহলে ম্যাজিক ফিগার কত? ২৭২। ২৭২ যার কাছে নাম্বারটা থাকবে, মানে ২৭২টা এমপি থাকবে, সেই হচ্ছে প্রধানমন্ত্রী হবে। তো বিজেপির কাছে আছে কত? ২৪০টা। তাহলে তাকে অন্যজনের সাপোর্ট নিতে হচ্ছে। তাহলে টিডিপি, তেলুগু দেশম পার্টির ১৬টা এমপি, সেকেন্ড লার্জেস্ট পার্টি হচ্ছে এনডিএর, থার্ড লার্জেস্ট পার্টি কিন্তু জেডিইউ, জনতা দল ইউনাইটেড, যার প্রধান হচ্ছে নীতিশ কুমার। তার কাছে কটা এমপি? ১২টা এমপি। এবং এই ১২টা এমপি নিয়েই তিনি যা খেলা দেখাচ্ছেন, মানে অসাধারণ। তুমি ভাবো, আমাদের মানে রাজ্যের সঙ্গে যদি সেন্ট্রালের খুব ভালো সম্পর্ক থাকতো, আমরা ২৮টা এমপি নিয়ে কত রকম সুযোগ সুবিধা নিতে পারতাম। যাই হোক, আমাদের দুর্ভাগ্য, বাম আমলেও কিন্তু কেন্দ্রের সঙ্গে রাজ্যের ভালো সম্পর্ক ছিল না, দিদির আমলেও নেই। তো যাই হোক, যদি কংগ্রেস সরকার থাকতো হয়তো তার সঙ্গে ভালো সম্পর্ক হতে পারতো, যেহেতু নেই তো আর কিছু করার নেই। তো ১২টা এমপি নিয়েই কিন্তু সে কিন্তু অনেক রকম খেলা দেখিয়ে দিয়েছে। এবং বিহারের যে মুখ্যমন্ত্রী, এই ১২টা এমপির দৌলতেই কিন্তু রয়েছে। কেন দেখো, বিহারেও দেখো এনডিএ সরকার রয়েছে, তাহলে বিহারে এনডিএ সরকার, তাহলে সব থেকে বড় দলকে বিজেপি। এবার বিজেপির কাছে কটা এমএলএ রয়েছে? দেখো ৮৪টা। তাহলে ৮৪টা, কিন্তু তারা ম্যাজিক ফিগার পায়নি। এছাড়া জেডিইউ এর কাছে কটা? ৪৮টা। জনতা দল ইউনাইটেড মানে নীতিশ কুমারের ৪৮টা। তার মানে ৪৮টা সিট নিয়ে সে কিন্তু মুখ্যমন্ত্রী। হিসাব অনুযায়ী বিজেপির মুখ্যমন্ত্রী হওয়া উচিত, কারণ ৮৪টা এমএলএ তাদের বেশি। কিন্তু জেডিইউ কিন্তু এইখানে মুখ্যমন্ত্রীটা নিয়ে নিয়েছে, কারণ ওই যে কেন্দ্রের সাপোর্টটা দিচ্ছে। কেন্দ্রের সাপোর্টটা যদি তুলে নেয়, তাহলে কেন্দ্রের যে কোয়ালিশন গভর্নমেন্ট সেটা কমজোর হয়ে যাবে। এইখানে দেখো, যেই সম্রাট চৌধুরী টুইট করলো, আমি বলেছিলাম যে এইটা কিন্তু খুব ভালোভাবে নীতিশ কুমার নেবে না। এবং তিনি মানে নিজে সরাসরি না বলে কি করলেন, মণিপুরের যে চিফ, হ্যাঁ মণিপুরে কিন্তু এনডিএ সরকার, এখানেও বিজেপির সরকার রয়েছে,
অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না। মণিপুরে জানো অনেক রকম ঘটনা ঘটেছে, সেই নিয়ে কেন্দ্র সরকারের ওপর অনেক দোষারোপ বা এই সবগুলো চলেছে, তোমরা জানো। এই বিজেপি সরকার আছে বলেই তো বিজেপি, মণিপুর ছোট রাজ্য, সেইখানে লার্জেস্ট পার্টি কিন্তু বিজেপি এবং 32টা তাদের এমএলএ রয়েছে। জেডিইউ এর মাত্র একটা এমএলএ, এবং এই যে যে এমএলএ ছিল সেই হচ্ছে জেডিইউ এর প্রধান। তোমরা বলতো বিহারের বাইরেও জেডিইউ আছে, নিশ্চয়ই আছে। কেন, দিদি গোয়াতে গিয়ে লড়েছিল না? সেখানে যদি একটা জিতে যেত কোনো রকমে, তাহলে তো সেখানে এমপি হতো দিদির দলে, মানে তৃণমূলের। তো সেই রকম জেডিইউ কিন্তু মণিপুরে আছে, তার একটা এমএলএ আছে। এইবার এই যে একটা এমএলএ, সে কিন্তু ওই রাজ্যের জেডিইউ এর প্রধান। তিনি হঠাৎ করে গতকাল বলেছেন যে আমরা এই এনডিএ বা বিজেপির থেকে সমর্থন তুলে নিচ্ছি। এই যখনই এই নিউজটা সামনে হলো, সঙ্গে সঙ্গে কিন্তু গোটা মিডিয়া হাউস কিন্তু বললো তাহলে কি কেন্দ্রের সরকার মানে নড়ে যাচ্ছে। কারণ নীতিশ কুমারের একটা ট্র্যাক রেকর্ড রয়েছে, সে কিন্তু বারবার দল পাল্টায়। এর আগে জানো এই আরজেডির সঙ্গে কোয়ালিশন গভর্নমেন্ট ছিল বিহারে, তো যেই দেখলো যে মানে এনডিএর সঙ্গে গেলে বেশি ফায়দা হবে, সেই এনডিএর সঙ্গে, বাই দ্য ওয়ে আরজেডির কিন্তু 72টা সিট এমএলএ, মানে লালু প্রসাদ তেজস্বী যাদবের। তো সেই জায়গায় দাঁড়িয়ে নীতিশ কুমারের এই যে ট্র্যাক রেকর্ডটা রয়েছে, সেই জন্য কিন্তু মিডিয়াগুলো যে তাহলে কি কেন্দ্রে থেকে মানে নীতিশ কুমার সাপোর্ট তুলে নিচ্ছে। কিন্তু সঙ্গে সঙ্গে নীতিশ কুমার বলছে না, আমাদের হাইকমান্ড বা জেডিইউ বলছে যে হাইকমান্ডের সঙ্গে কথা না বলে এই সিদ্ধান্ত নিয়েছে, সে এককভাবে নিয়েছে, সেই জন্য তাকে সেই পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাহলে বোঝা গেল, আমি একদম দৃঢ় বিশ্বাস, এবং এই গল্পটাই সমস্ত মিডিয়া বলছে, কিন্তু আমি দৃঢ় বিশ্বাস একদম হাইকমান্ডের মানে নির্দেশ ছাড়া এটা কিন্তু সে করেনি, মেবি করেনি। কারণ এইটা একটা বার্তা দিল যে পরবর্তী যে বিধানসভা 25-এ রয়েছে নভেম্বরে, সেইখানে যদি এই এনডিএ অর্থাৎ বিজেপির যদি মুখ্যমন্ত্রী চায়, তখন কিন্তু নীতিশ কুমার ছাড়বে না। মানে নীতিশ কুমারের মুখ্যমন্ত্রীটা দরকার, সে কেন্দ্রে তো এমনিতেও সরকার করতে পারবে না। তো সেই জন্য কিন্তু একটা ছোট্ট করে মানে মেসেজ দিয়ে রাখলো যে বিহারের মুখ্যমন্ত্রী আমিই থাকছি। কিন্তু এইখানে যদি দর কষাকষি হয়, এবার সম্রাট চৌধুরী যদি নিজের চৌধুরী মানে হওয়ার জন্য লাফায়, তাহলে কিন্তু প্রবলেম শুরু হবে। এবং সেটা যদি হয়, এনডিএ সরকার যদি আসে, সেইখানে কিন্তু দেখবে নিয়োগ হবে না। কেন হবে না? তুমি অন্য অন্য বিজেপির রাজ্যগুলো দেখো, ইউপি দেখো, সেখানে কি নিয়োগ হচ্ছে? অনেক দিন ধরে আটকে আছে, কিন্তু সেম পলিসি। এরা ক্যাপিটালিস্ট মানে মনোভাবপূর্ণ, যে প্রাইভেট স্কুলগুলো আরও বাড়ুক এবং প্রাইভেটাইজেশন হোক, তো যাদের পয়সা আছে তাদের ছেলে মেয়ে পড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বিজেপি যদি বিহারের মুখ্যমন্ত্রী আসে, তাহলে কিন্তু টিআরই 5টাই ভুলে যাও, ঠিক আছে? তো নীতিশ কুমার যদি থাকে, তবেই কিন্তু টিআরই 5 পরবর্তীতে হওয়ার একটা সম্ভাবনা বা হবে, এবং নীতিশ কুমার সেটা দিয়েও যাবে। এবং কেন দিয়ে যাবে সেই ব্যাখ্যা আমি অনেকবার দিয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটা কিন্তু একটা ভালো সাইন যে নীতিশ কুমার মেসেজ দিয়ে রাখলো যে মুখ্যমন্ত্রী আমিই থাকবো। তো সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু ভাগ বসাতে এসো না, নাহলে কেন্দ্রের সরকার থেকে আমি তুলে নেব। এবং তোমরা জানো যে কেন্দ্রের সরকার সবে বছর খানিক হতেছিল, আরও 4 বছর চলতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে না কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি এই রিস্কটা আর নেবে। তো যাই হোক, তোমাদের যদি কোনো মতামত থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাও এই বিষয়ে। তো আমার যেটা ভিউ পয়েন্ট সেটা আমি রাখার চেষ্টা করলাম, এবং এটা একটা ভালো সাইন। এবং পরবর্তীতে তাহলে টিআরই 5 কিন্তু হওয়ার মানে পসিবিলিটি রয়েছে। কিন্তু যদি বিজেপি সরকার আসে, আমার যতটুকু পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, টিআরই 5টাই একদম সম্পূর্ণ ভুলে যাও, ওসব আর হবে না। যেটুকু রিক্রুটমেন্ট হয়ে গেছে, আর কিন্তু হবে না। কারণ বিজেপির পলিসি হচ্ছে, বা বিজেপি লেড যে সমস্ত গভর্নমেন্ট রয়েছে, সেখানে দেখবে প্রাইভেটাইজেশনের দিকে খুব বেশি তারা জোর দিচ্ছে। যেরকম আমার দিদিও কিন্তু খুব একটা কম নয়, টায়ের দোকান করতে বলছে। তো তোমরা ব্যবসা বাণিজ্য, যদিও ব্যবসার পরিবেশ ওয়েস্ট বেঙ্গলে মানে পরিসরটা অনেকটা কম, এটা অন্য অন্য রাজ্যে বা গুজরাটের মতন নয়। তো যাই হোক, তো এইটা তুমি পজিটিভভাবেও নিতে পারো, নেগেটিভভাবেও নিতে পারো। হ্যাঁ, তবে পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হলে কিন্তু এই টিআরইর ওপর প্রভাব পড়বে, এবং সেইটা কোন দিকে গেলে কি প্রভাব পড়বে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকছে, লিঙ্কে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারো যে কোনো ফার্দার আপডেটের জন্য। থ্যাংক ইউ।